এখন শুনবেন লড়াই গল্পটির শেষ অংশ। গল্পটি লিখেছেন ছবি ব্যানার্জি। ক্লাস 8-এ পড়ার সময় সাহেব আবারও একদিন মাকে বলল, আচ্ছা মা, আমার বন্ধুদের অনেকের বাবা তো বিদেশে না হলে বাইরে চাকরি করে। তারা তো মাঝে মাঝে বাড়িতে আসে, ফোনে যোগাযোগ করে। আমার বাবা তো একবারও এলো না। আমি তো বাবাকে চোখে দেখা তো দূরের কথা, একবার ফোনে তো কথাও বলে না। মল্লিকা বলল, দূর বোকা ছেলে, তোর বাবা তো আমাকে প্রায়ই ফোন করে, তোর কথা জানতে চায়। আসলে তোর বাবা আর মাত্র 2 বছর পর নিজে এসে তোকে সারপ্রাইজ দিতে চায়, তোকে চমকে দেওয়ার জন্য। সে তখনই তোকে দেখবে, কত মজার মজার গল্প করবে। আর তুই কি করবি বলতো? কি করব মা? তুই মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে বাবাকে চমকে দিবি। মল্লিকার মা মেয়েকে একান্তে ডেকে নিয়ে বলল, তুই কি পাগলামি করছিস মলি? কেন ছেলেটাকে মিথ্যে স্তক দিচ্ছিস? এরপর সামলাতে পারবি তো? মল্লিকা বলল, মা, সাহেব এখনো ছোট, এখন সব কিছু জানলে ও নিজেকে সামলাতে পারবে না। আর আমার নিজেকে সামলানো? মা, অনিরুদ্ধ কি আজও আমাকে ভুলতে দিয়েছে? তবু তো ঘরের বাইরে সব প্রতিকূলতার বিরুদ্ধে নিরন্তর লড়াই করে বেঁচে আছি। এত কিছুর পরও মা, তাকে ভুলব কী করে? সাহেব তো অনিরুদ্ধরই ছায়া। প্রতি মুহূর্তে সে তার অস্তিত্ব নিয়ে আমার চোখের সামনে তিল তিল করে বড় হচ্ছে। মা, সাহেবের ভবিষ্যতের কথা ভেবে আমার খুব দুশ্চিন্তা হয়। ওকে ঠিকমতো মানুষ করতে পারবো তো? সবটা জানলে ছেলে আমাকে ভুল বুঝবে না তো? তুমি ভেবো না মা, খুব বেশি দিন সাহেবের কাছে আমি তার বাবার কথা গোপন রাখতে পারবো না। মা বলল, তুই বরং এত ভাবিস না। তুই অন্যায় তো কিছু করছিস না, ছেলের কথা ভেবেই তো তাকে মিথ্যে বলছিস। তবে সবটা জানার পর দাদু ভাইয়ের কী প্রতিক্রিয়া হবে, এটা ভেবে তোর বাবা আমি খুব চিন্তায় থাকি। তবে সাহেব বুদ্ধিমান বিবেচক ছেলে, ও নিশ্চয়ই সব বুঝবে। আমরা আশীর্বাদ করছি, তোর এই সাধনা বিফলে যাবে না মা। সাহেব বেশ খুশি মনে ব্যাপারটা মেনে নিয়ে লেখাপড়ায় দ্বিগুণ মনোনিবেশ করল। মল্লিকা 2 বছরের জন্য সাময়িকভাবে নিশ্চিন্ত হলো। ছেলেকে ক্রমাগত মিথ্যে বলতে বলতে সে ক্লান্ত হয়ে পড়ছিল। আবার মা বাবার কথাটাও তার মনে তোলপাড় করছিল। 2 বছর পর ছেলেকে তো সবটা বলতেই হবে। আবারও কি ছেলের সামনে সে ঝড়ের মুখে পড়বে? 2 বছর দেখতে দেখতে কেটে গেল। সাহেব মাধ্যমিক পরীক্ষা শেষ করল। শেষ পরীক্ষা দেওয়ার পর সাহেব মাকে বলল, মা, আমার মাধ্যমিক পরীক্ষা তো শেষ হলো, এবার বলো বাবা কবে আসছে? মল্লিকা ছেলের গম্ভীর মুখের দিকে চেয়ে একবার ভাবল, সবটা এবার বুঝিয়ে বলার সময় এসেছে। কিভাবে বললে ছেলে তাকে ভুল বুঝবে না, এটা নিয়ে সে অনেকবার ভেবেছে। কিন্তু ছেলে শানিত দৃষ্টির সামনে সবটা কেমন এলোমেলো হয়ে গেল। মল্লিকা ছেলেকে কাছে টেনে নিয়ে বলল, তোর সঙ্গে আমার কি কথা হয়েছিল? তোর রেজাল্ট না বেরোলে কিভাবে বাবাকে চমকে দিবি? রেজাল্ট তো বেরোতে দে। এখন তুই মনের আনন্দে ছবি আঁক, কিংবা তুই চাইলে আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যেতেই পারি। মল্লিকার বাবা মাও বলল, সেই ভালো দাদু ভাই, চল আমরা সবাই মিলে পুরী বেড়াতে যাই। সাহেব মায়ের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে তাকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আর কত মিথ্যে বলবে মা? তোমার সব মিথ্যে আজ আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আগে আমি বন্ধুদের কথা বিশ্বাস না করে মারপিট পর্যন্ত করেছি। আচ্ছা, আজ একটা সত্যি কথা বলো তো, আদৌ আমার বাবা বলে কেউ আছে? আমি তোমার বিবাহিত সম্পর্কের সন্তান, নাকি তোমার যৌবনের উচ্ছৃঙ্খলতার অবৈধ ফসল? তোমাকে মা বলে ডাকতে আজ আমার ঘেন্না করছে। মল্লিকার বাবা মেয়েকে বলল, আমি এটা আশঙ্কা করেই আগেই দাদুভাইকে সবটা জানাতে বলেছিলাম। শোন দাদুভাই, তুই সবটা না জেনে মাকে অনেক অপমান করলি। তোর 5 বছর বয়সের কথা কিছু মনে নেই? ওই বয়সের স্মৃতি ধূসর হলেও কিছু তো মনে থাকে। তবু না থাকলে শোন, তুই পায়ের ডিফেক্ট নিয়ে জন্মেছিলি। সেই অপরাধে তোর বাবা, দাদু, ঠাকুরমা তোর মাকে তাদের বাড়িতে স্থান দেয়নি, তোকে অনাথ আশ্রমে দিতে চেয়েছিল। তোর বাবা মাকে ডিভোর্স দিয়েছে। আজ যে তুই স্বাভাবিকভাবে হাঁটছিস, লেখাপড়া করছিস, এর পিছনে তোর মা বহু পরিশ্রম, বহু লড়াই করেছে। ছি দাদুভাই, ছি।
তোর কাছে কি তোর মায়ের এটাই প্রাপ্য ছিল? সাহেব খানিকটা অবিশ্বাসী দৃষ্টিতে চেয়ে থেকে বলল, তাহলে ডিভোর্স হবার পর মা সিঁদুর পরে কেন? দাদু বলল, সিঁদুর পরাতে আমাদের সবার আপত্তি ছিল, কিন্তু তোর মা বলে সিঁদুরটা তার কাছে এই সমাজের জন্য রক্ষা কবচ। একটু অপেক্ষা কর, আমি তোর মায়ের বিয়ের অ্যালবাম আর ডিভোর্সের কাগজপত্র দেখাচ্ছি। মল্লিকা বলল, তুই প্রমাণ চেয়েছিলি তো? বেশ, সব প্রমাণ দেখার পর তুই ইচ্ছে করলে তোর দাদু, বাবা, ঠাকুরমার সঙ্গে যোগাযোগ করে ফিরে যেতে পারিস। তোর বাবার শেষ কথা ছিল জীবনে যেন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা না করি। তার বিকলাঙ্গ ছেলের জন্য আপত্তি ছিল, কিন্তু তুই তো এখন বিকলাঙ্গ বা প্রতিবন্ধী নোস। তুই কি তোর বাবার নাম পরিচয় জানতে চাস? সে এই শহরেরই ইউনিভার্সিটিতে প্রফেসরি করে। সাহেব কিছু না বলে ডিভোর্স পেপারটায় চোখ বুলিয়ে অ্যালবামটা নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দিদার হাজার অনুরোধেও তখন তো কিছু খেলোই না, রাতেও খিদে নেই বলে কিছু খেলো না। মল্লিকা বলল, থাক মা, ওকে ওর মতো থাকতে দাও, আর ও বাবার কাছে ফিরে যেতে চাইলে আটকিও না। মা বলল, আমরা তোকে বারবার করে নিষেধ করেছিলাম ডিভোর্সের পর সিঁদুর পরিস না। তোর স্মৃতিতে সিঁদুর না দেখলে ছেলেটার বাবা সম্বন্ধে কোনো কৌতূহলই থাকতো না, তোকে এত প্রশ্নের মুখেও পড়তে হতো না। দাদুভাই জানতো তার জন্মের পরই বাবা মারা গেছে। মল্লিকা চিৎকার করে বলল, মা, সমাজের হাজারটা মেয়ের ডিভোর্স হয়, শুধু সিঁদুর পরার জন্য মায়ের চরিত্র পাল্টে যায় না। তাই বলে একজন জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা অন্যায় শুধু নয়, সেটা অমানবিক। তোমরা খেয়ে নাও, আমি কিছু খাবো না। আমি সব বুঝি মা, তুই তাকে আজও ভুলতে পারিসনি। সাহেব ঘরে এসে অনুশোচনা আত্মগ্লানিতে ক্ষতবিক্ষত হচ্ছিল। আড়ালে বন্ধুদের তাকে আর মাকে নিয়ে তির্যক কথা, ব্যঙ্গ বিদ্রুপ শুনে তার মাথা গরম হয়ে গেছিল। সত্যিই কি সে বিকলাঙ্গ ছিল? তার একটু একটু মনে পড়ে সে ছোটবেলায় একটু অন্য ধরনের জুতো পরত, ছোটাছুটি করে খেলতে পারত না। অবশ্য খেলাধুলো থেকে ছবি আঁকতে সে বেশি ভালোবাসত। যে মা শুধুমাত্র তার জন্য গোটা জীবনটা স্যাক্রিফাইস করলো, তাকে কেন এত কটু কথা বলল? মা হয়তো ঠিক সময়ে তাকে সবটা বলতো, কেন সে অপেক্ষা করল না? সাহেব অ্যালবাম খুলে তন্ময় হয়ে মায়ের বিয়ের ছবি, হানিমুনের ছবি ছাড়াও বিভিন্ন সময়ে ছবি দেখল। তার মধ্যে একটা ছবি বেছে নিয়ে বাবার ছবিটা কাঁচি দিয়ে কেটে আলাদা করল। বাবার ছবিটা ছিঁড়ে কুচি কুচি করার আগে কি মনে করে ছবিটা টেবিলের ড্রয়ারে অবহেলায় ফেলে রাখল। মল্লিকাও তার ঘরে বিনিদ্র রাত্রি কাটালো। নিজের মনকে সান্ত্বনা দিল, সে সাহেবকে অন্তত নিজের পায়ে দাঁড় করাতে পেরেছে। এরপর সে বাবার কাছে যেতে চাইলে যাবে, হয়তো সকালেই ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় উস্কো খুস্কো চেহারা নিয়ে সাহেব ঘরে ঢুকল। একটা রাতেই ছেলের বিধ্বস্ত চেহারা দেখে মল্লিকার চোখে জল চলে এলো। গভীর অভিমানে আবার সে পাশ ফিরে শুয়ে থাকল। সাহেব মায়ের পায়ের কাছে বসে বলল, মা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? মল্লিকা বলল, সাহেব, তুই আমাকে মা বলে আর ডাকিস না, তুই বরং দরকারে আমাকে ম্যাডাম বলে ডাকতে পারিস। আর হয়তো কোনো সম্বোধনে তোর ডাকার দরকার হবে না। তুই নিশ্চয়ই তোর বাবার নাম ঠিকানা জানতে এসেছিস। সাহেব বলল, মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। বিশ্বাস করো, আমি নিজেও অনুশোচনায় দগ্ধ হয়েছি, সারা রাত ঘুমাতে পারিনি। তুমি আমাকে শাস্তি দিয়ে ক্ষমা করে একটা সুযোগ দেবে মা? আমি জীবনে ওই মানুষটার নাম পরিচয় জানতে চাইব না। তুমি আগে যদি সবটা বলতে। মল্লিকা বলল, ভেবেছিলাম তুই একটু পরিণত হলে সবটা বলবো। বয়সে তুই এখনও অপরিণত। তোকে সবটা বলার প্রস্তুতি নিয়েও তোর উগ্রচণ্ডা রূপ দেখে বলতে পারিনি। তোর ভাষা একজন পোড় খাওয়া পরিণত বয়সের যুবককেও হার মানায়। এখন মনে হচ্ছে আমার সব লড়াই ব্যর্থ। সাহেব ব্যাকুল হয়ে বলল, মা, আমি অন্যায় করেছি। আমি 3 দিন কিছু না খেয়ে এই অন্যায় প্রায়শ্চিত্ত করব। তাহলে তো ক্ষমা করবে? মল্লিকা বলল, শরীরকে কষ্ট দিয়ে কোনো অন্যায় বা ভুলের প্রায়শ্চিত্ত হয় না। তাহলে কি করলে তুমি ক্ষমা করবে? মল্লিকা বলল, তোর জন্মের পর আমি তোকে বলেছিলাম, সোনাই, আমার সামনে একটা লড়াই আসতে চলেছে।
এই লড়াইয়ে তুই আমার পাশে থেকে আমাকে জিতিয়ে দিবি তো? আজ আমি আবারও বলছি, তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হ। সাহেব বলল, মা, কথা দিচ্ছি, আমি তোমার সব আশা, সব স্বপ্ন পূরণ করব। আজ থেকে এটাই আমার সাধনা হবে। মল্লিকা ছেলেকে কাছে টেনে নিয়ে বলল, ঠিক আছে, এবার মুখ দিয়ে কিছু খেয়ে নে। আর একটা কথা, তোর বাবার পরিচয় তো জানিস, তার নামটা জানতে চাস না কেন? বাবাকে চোখে না দেখেও তার প্রতি তোর আকর্ষণ আর টানটা তো আমি জানি। তুই কি আমার কথা ভেবে জানতে চাইছিস না? তার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে, তোর সঙ্গে তো হয়নি। সাহেব বলল, মা, আমি আর জীবনে বাবা শব্দটাই উচ্চারণ করতে পারবো না। যে বাবা শুধু প্রতিবন্ধকতার কারণে সন্তানকে অনাথ আশ্রমে দেওয়ার কথা বলে, সে কি বাবা নামের যোগ্য? আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বল, কি জানতে চাস? তুমি কি ডিভোর্সের পরও তোমার স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরো? মল্লিকা বলল, তুই এটা বুঝবি না, তুই এখনও অনেক ছোট। আমি সবার মঙ্গল কামনা করি। সবার আগে সন্তানের মঙ্গল কামনা করি, তারপর প্রিয়জনদের মঙ্গল কামনা করি। তুই না চাইলে আমি আর সিঁদুর পরব না। সাহেব বলল, সেই ভালো মা, তোমার তো একটা নিজস্ব পরিচয় আছে। আমি শুধু তোমার সন্তান, এটাই একমাত্র আমার পরিচয়। সাহেবের সঙ্গে মল্লিকার এখন সম্পর্ক মধুর। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। মল্লিকার বাবা মার দুশ্চিন্তার অবসান হয়েছে। এর মধ্যে রঞ্জনের এক সহকর্মিনীর সঙ্গে বিয়ে হয়েছে। তারা সস্ত্রীক ব্যাঙ্গালোরে থাকে। সাহেবের আঁকার হাত পরিণত হয়েছে। সাহেব হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর মল্লিকা বলল, সাহেব, ছোটবেলা থেকে তুই আঁকতে ভালোবাসিস। তুই কি আর্ট কলেজে পড়ার কথা ভাবছিস? সাহেব বলল, মা, ছবি আঁকা আমার নেশা। ওটাকে ভবিষ্যতে পেশা হিসেবে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি জয়েন্টে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং দুটোতেই পরীক্ষায় বসবো। আমার প্রথম পছন্দ ডাক্তারি পড়া। কেটে গেছে বেশ কয়েকটা বছর। সাহেব এখন একজন সফল ইউরোলজিস্ট। তার মামা রঞ্জন আর মামি এসে ভাগ্নেকে অভিনন্দন জানিয়ে বলল, সাহেব, জানিস, তোর দুটো নামই কিন্তু আমার দেওয়া। আমি দিদিভাইকে বলেছিলাম তোর পায়ে ত্রুটি একদিন দুটো হাত পুষিয়ে দেবে। এখন তো দেখছি তোর দুই হাত আর দুই পা দুটোই শক্তিশালী। আমার সব্যসাচী নাম রাখাটা সার্থক হয়েছে। এবার বল বেটা, তুই আমার কাছে কি গিফট চাস? সাহেব বলল, মামা, তুমি আর মা আমাকে তো জীবনের সেরা গিফট দিয়ে দিয়েছ। তোমাদের পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসা দিয়ে আমাকে নিজের পায়ে দাঁড় করিয়েছ। আজ আমি যা হয়েছি তার সব কৃতিত্ব মায়ের, তোমার আর দাদু দিদার। আর যে মানুষটা তার গোটা জীবনটা শুধুমাত্র আমার জন্য স্যাক্রিফাইস করেছে, সে আমার মা। বেশ কিছু অপারেশন সাফল্যের সঙ্গে করে ডাক্তার সব্যসাচী সেনের বেশ নাম রাখা হয়েছে। সে এতটাই ব্যস্ত ডাক্তার যে 15-20 দিনের আগে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। সাহেবের সাফল্য দেখে 1 বছর আগে পিছে তার দাদু দিদা মারা গিয়েছিলেন। গভীর রাত পর্যন্ত সাহেবের ঘরে আলো জ্বলতে দেখে মল্লিকা দরজা নক করে বলল, এত রাত পর্যন্ত কি করছিস রে? রাত জেগে আবার আঁকতে বসেছিস? সাহেব বেরিয়ে এসে বলল, মা, একটা ক্রিটিক্যাল অপারেশনের জন্য স্টাডি করছিলাম। আমার কাজ হয়ে গেছে, তুমি ভেতরে আসবে? মল্লিকা বলল, না, আর যাব না। তোর বড্ড খাটুনি যাচ্ছে। তারপর রাত জাগলে শরীর খারাপ হবে। নে, লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়। সাহেব ঘরে মনে মনে বলল, মা, তুমি ঠিকই ধরেছ। বহু বছর আগে যে ছবিটা অবহেলায় একদিন ড্রয়ারের এক কোণে ফেলে রেখেছিলাম, সেই ছবি দেখে তোমার এক্স স্বামীর বর্তমান বয়সের ছবিটা নিখুঁতভাবে এঁকেছি। কে জানতো তার ছবি আঁকাটা এমন কাজে দেবে। কয়েকদিন আগে এক বয়স্ক ভদ্রলোক স্ত্রীকে নিয়ে তার কাছে এসেছিলেন কিডনির সমস্যা নিয়ে। উনি তার আগে 2জন নামকরা নেফ্রোলজিস্টকে দেখিয়েছিলেন। তারা বিভিন্ন পরীক্ষার পর তার কাছে রেফার করেছিলেন। ভদ্রলোকে তার খুব চেনা চেনা মনে হচ্ছিল। ভদ্রলোকও খানিকটা অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলেন। সাহেব সব রিপোর্ট দেখে বলল, দেখুন, আপনার একটা কিডনিতে বেশ বড় আকারের সিস্ট আছে। সিস্টটা বাদ দিলেও ভালো কিডনিটা আক্রান্ত হবার সম্ভাবনা থেকে যাবে। তাই আমার ওপিনিয়ন হলো একটা কিডনি পুরো বাদ দেওয়া। এটা আপনি ব্যাঙ্গালোরে গিয়েও করতে পারেন। ইচ্ছে করলে আপনি আদার্স ওপিনিয়নও নিতে পারেন। ভদ্রলোক বললেন,
ডক্টর, আমি আপনার কাছেই অপারেশনটা করতে চাই। ওনার স্ত্রী বললেন, ভয়ের কিছু নেই তো? মানে জীবন সংশয়ের ব্যাপারের কথা বলছিলাম। সাহেব বলল, দেখুন ম্যাডাম, আমাদের জীবনটাই তো অনিশ্চিত। রাস্তাঘাটে অহরহ দুর্ঘটনা ঘটছে। তাই এই ব্যাপারটা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই ভালো। সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি 3 দিন সময় নিন। আমারও সিদ্ধান্ত নিতে এই সময়টুকুই লাগবে। অপারেশনটা আমি না করলেও আপনাকে এখানে কিংবা ব্যাঙ্গালোরের নামকরা ডাক্তারকে রেফার করে দেব। ভদ্রলোক বললেন, প্লিজ ডক্টর, আমি খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি। অপারেশনটা আপনিই করুন। সাহেব বলল, আপনাদের ছেলে কিংবা মেয়ে থাকলে আসতে বলবেন। সন্তানের উপস্থিতিতে আপনি মানসিক শক্তি পাবেন। ভদ্রমহিলা বললেন, ডক্টর, আমাদের কোনো সন্তান নেই। রিস্ক বন্ডে আমি সিগনেচার করব। সাহেব বেশ দোলাচল মন নিয়েই বাড়ি ফিরল। রাতে খাওয়া দাওয়ার পর এই ছবিটা দীর্ঘ সময় নিয়ে এঁকেছে। তার কোনো সন্দেহ নেই যে এই সেই তার জন্মদাতা ভদ্রলোক, নাম অনিরুদ্ধ মৈত্র, যিনি মাকে ডিভোর্স দিয়ে আবারও বিয়ে করেছেন। বেচারা মা আজও এই লোকটাকে ভালোবাসে। তার মঙ্গল কামনায় গোপনে চুলের ভিতরে সিঁদুর পরে চুল দিয়ে ঢেকে রাখে। সাহেব ছবিটা দেখে নিশ্চিত হয়ে ভেবেছিল এই অপারেশনটা সে করবে না, কিন্তু একজন ডাক্তার হিসেবে ভদ্রলোককে একজন পেশেন্টের চোখ দিয়ে দেখে অপারেশন করার জন্য মনস্থির করল। কয়েকদিন পর সাহেব বলল, মা, আজ আমার একটা ক্রিটিক্যাল অপারেশন আছে, বাড়ি ফিরতে দেরি হবে। মল্লিকা বলল, কেন যে তুই সার্জারি লাইনে গেলি? মানুষের জীবন মরণ নিয়ে তোর কাটাছেঁড়া করাকে আমি ভীষণ ভয় পাই বাবা। সাহেব বলল, মা, মানুষের জীবন মরণ তো ঈশ্বরের হাতে। আমরা শুধু সবটুকু দিয়ে চেষ্টা করতে পারি। এ পর্যন্ত কোনো অপারেশনে আমি ফেলিওর হইনি। আশীর্বাদ করো, আজও যেন আমি সফল হই। ভদ্রলোকের নাম অনিরুদ্ধ মৈত্র। মল্লিকা চমকে গিয়ে সামলিয়ে নিয়ে বলল, ভদ্রলোক স্ত্রী ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলেন? সাহেব মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, ভদ্রলোক অকৃতদার। উনি কোনো এক আত্মীয়কে নিয়ে এসেছিলেন। সাহেবের মনে হলো গভীর প্রশান্তিতে মায়ের মুখটা ভরে গেল। মুখে বলল, মাথা ঠান্ডা রেখে অপারেশন করিস বাবা। দীর্ঘ 5 ঘন্টার অপারেশন শেষ করে সাহেব সন্ধে 6টায় বাড়ি ফিরল। তাদের দীর্ঘদিনের সহায়িকা দুর্গা মাসিকে বলল, মাসি, মা কোথায়? মাসি বলল, মা মন্দিরে পুজো দিয়ে এসে কিছু খায়নি, এইমাত্র চা খেয়ে ঘরে বিশ্রাম করছে। সাহেব সব বুঝতে পেরে মায়ের প্রতি গভীর মমতায় বুকটা টনটন করে উঠল। মাকে বলল, মা, অপারেশন সাকসেসফুল, উনি আউট অফ ডেঞ্জার। মাসিকে লুচি আর সাদা আলু তরকারি করতে বলেছি, এসো আমরা একসঙ্গে খাবো। পরদিন সাহেব ভদ্রলোককে দেখতে গিয়ে বলল, স্যার কেমন আছেন? কোনো সমস্যা নেই তো? আপনাকে বেশ ফ্রেশ দেখাচ্ছে। ভদ্রলোক সাহেবের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, ডক্টর, আপনি আমাকে পুনর্জীবন দিলেন। আপনি বাবা মার রত্নগর্ভা সন্তান। আপনার বাবাও কি ডাক্তার? সাহেব বলল, স্যার, আপনাকে পুনর্জীবন দিয়েছেন ঈশ্বর। আমি শুধু অপারেশনটা সাকসেসফুলি করেছি। আর আমার বাবা তো নেই। বাবা নেই? উনি কি মারা গেছেন? সাহেব বলল, না স্যার, উনি বহাল তবিয়াতেই বেঁচে আছেন। শুধু আমার আর মার কাছে তিনি নিরুদ্দিষ্ট। আমার মাই আমার কাছে জ্যান্ত ঈশ্বরী, আমার ইহকাল পরকাল। আর খুব আশ্চর্যের কথা কি জানেন? মা আজও তার ইচ্ছে করে হারিয়ে যাওয়া স্বামীর মঙ্গল কামনায় গোপনে চুলের ফাঁকে এক চিলতে সিঁদুর পরেন। মায়ের ছবিটা সবসময় আমার কাছেই থাকে। এই দেখুন আমার মায়ের ছবি। ভদ্রলোক ছবিটা দেখে ব্যাকুল হয়ে বললেন, আপনার বাবার নাম? সাহেব বলল, দুঃখিত স্যার, আমার বাবার নাম আমি কখনো জানার প্রয়োজন মনে করিনি। ভালো থাকবেন স্যার। আর একটা কিডনি নিয়ে আপনি স্বাভাবিকভাবে বহুদিন বেঁচে থাকবেন। 7 দিন পর আপনাকে ছুটি দেওয়া হবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।